আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছি আমি জিয়াউর রহমান। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার পর ডিবি পুলিশ জানিয়েছে ৩ জন তাদের হেফাজতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেননি। এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং প্যারিস অলিম্পিক শুরুর আগে সিরিজ হামলায় অচল প্যারিসের রেল যোগাযোগ ব্যবস্থা। নাশকতাকারীদের আগুনে পুড়েছে রেলপথের বহু জায়গা। স্টেশনগুলোতে আটকা পড়েছেন কয়েক লাখ যাত্রী। শুনলেন শিরোনাম, এবার চলুন বিস্তারিত খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, ওই ছাত্রনেতারা তাদের হেফাজতে রয়েছেন। যদিও এর আগে যোগাযোগ করা হলে হারুনুর রশিদ বিবিসি বাংলাকে বলেছিলেন, এ ব্যাপারে তারা কিছু জানেন না। প্রথম আলো অনলাইনের খবরে বলা হয়েছে, শুক্রবার বেলা 3:30টার দিকে ৩ জনকে তুলে নেওয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ, আবার কেউ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন। নাহিদ, আসিফ ও আবু বকর ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর ভাটা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফ ও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে থাকছিলেন বাকের। এদিকে কোটা আন্দোলনের সমন্বয়কদের ইতোপূর্বে তুলে নেওয়া এবং নির্যাতন করার বিষয়টি অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, তাঁরাই লুকিয়েছিলেন। ছাত্রদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু আবারও কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়ার ঘটনা ঘটল। দেখুন বিস্তারিত বিবিসি বাংলার প্রতিবেদনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে দেশ জুড়ে অভিযান। তৈরি হয়েছে একটা ভীতিকর পরিবেশ। এই পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি শান্ত হবে বা স্বাভাবিক হবে সেটি এখনও স্পষ্ট নয়। ঢাকার আদালতে হাজির করা হচ্ছে অনেককেই। গণহারে আটক ও গ্রেপ্তার নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের কয়েকজন বিভিন্ন সময় ধরে নিখোঁজ ছিলেন। ফিরে এসে তারা নিরাপত্তা বাহিনীর পরিচয়ে তাদেরকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন। ধরে নিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আমাকে গুম করে ২৪ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যতবারই আমার সেন্স এসেছে ততবারই আমাকে আবার ইনজেকশন দিয়ে আবার অজ্ঞান করা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাদের নিরুদ্দেশ হওয়া এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে বিবিসির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তার জবাব ছিল এরকম, এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারা যে নানান ডাইমেনশনাল আতঙ্ক রয়েছে এটা তারা নিজেরাই বলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে, তোমরা তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের এখন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেউ নিরাপত্তা চাইলে সরকার তার ব্যবস্থা করবে। যে কেউ যদি মনে করে
মানে তার নিরাপত্তা দরকার, আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায়, আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মসূচি নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে সম্মুখ সারির ছাত্র নেতারা 4 দফা দাবি দেওয়ার পর বুধবার 52 জন সমন্বয়কের পক্ষে 9 দফা দাবি ও কর্মসূচি দিয়ে গণমাধ্যমে বার্তা পাঠান। আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। আলাদা কর্মসূচি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভক্তির প্রচার উদ্দেশ্যমূলক বলেও মনে করেন ঢাকার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমার মনে হয় ইন্টেনশনালি কেউ এই বিভাজন দেখানোর জন্য, তারপর হচ্ছে সমন্বয়হীনতা দেখানোর জন্য, ডিভাইডেশন দেখানোর জন্য এগুলো ইন্টেনশনালি কেউ করতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। সরকার এখন সারা দেশে ছাত্র আন্দোলন ও সহিংসতায় নাশকতা আর ক্ষয়ক্ষতির বিষয়টিকে সামনে আনছে। উচ্চ আদালতের রায়ের আলোকে কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে ছাত্র আন্দোলন বন্ধ করারও আহ্বান জানানো হচ্ছে। আন্দোলনকারী ছাত্ররা বলছেন, সরকার কোটা সংস্কার আন্দোলন সহিংস হবার পরে যে তৎপরতা দেখিয়েছে সেটি আগে দেখালে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না। আর ভবিষ্যতে এই আন্দোলনের সমাপ্তির বিষয়টিও এখন সরকারের পরবর্তী ভূমিকার উপরেই নির্ভর করছে। সেই সাথে অনেকে ক্ষোভ জানাচ্ছেন, কারণ আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি আর সংঘর্ষে যত প্রাণ গেল সেই প্রসঙ্গ এড়িয়ে সরকার শুধু সম্পদের ক্ষয়ক্ষতির দিকটিকেই বড় করে দেখাচ্ছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। 25 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে মানবাধিকার সংস্থাটি। এতে বিক্ষোভকে কেন্দ্র করে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যা মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা তৈরি করে বলে দাবি সংস্থাটির। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি। পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসনের দাবি জানানো হয় বিবৃতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেননি। তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। শুক্রবার সকালে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি, জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনের একদিন পর প্রধানমন্ত্রী বিটিভি ভবন পরিদর্শন করলেন। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এক দফা দাবিতে যুগপত আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বলা হয়, জাতির এই ক্রান্তিক লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।
এর আগে শুক্রবার বিকেলে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেই সরকার নিরীহ মানুষকে হত্যা করে তাদের ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। সান্ধ্য আইন প্রত্যাহার ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার পীরগঞ্জের বাবনপুরের বাড়িতে যায় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। তারা কথা বলেন আবু সাইদের বাবা ও মায়ের সাথে। এ সময় পরিবারের কাছে 7.5 লাখ টাকার চেক দেয়া হয়। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরির আশ্বাস দেন প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। গত 16 জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ছুটির দিনে চিরচেনা রূপে দেখা যায় রাজধানী ঢাকাকে। নগরের বিভিন্ন প্রান্তে বেড়েছে মানুষের চলাচল, বেড়েছে গণপরিবহনের সংখ্যাও। ক্ষতি পুষিয়ে নিতে খোলা হয়েছে কিছু কিছু বেসরকারি অফিস। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে রেল স্টেশন এখন শুনশান নীরবতা। শুক্রবার ও শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকায় কারফিউ থাকবে শিথিল। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী। ছুটির দিন হলেও নগরীর সড়কগুলো ছিল প্রাণচঞ্চল। রিকশা, সিএনজি আর অটোরিকশা সহ গণপরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। শুক্র এবং শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। তাই জরুরি কাজ সেরে নিতে বের হয়েছেন অনেকে। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকায় চলাচল করা যাচ্ছে নির্বিঘ্নে। তবে যাত্রী কম থাকায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঝামেলা নাই, জ্যাম নাই, রাস্তা সুন্দরভাবে চলাফেরা করা যাচ্ছে। দেশের যে অবস্থা এইভাবে চলতে থাকলে তো আমরা না খাই মরব। দেশের যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক করতে হবে, সরকার যেভাবে পারবে এটা ঠিক করবে। আজকে যাত্রী কম, শুক্রবার এমনি যাত্রী কম থাকে। আজকে যাত্রীর সংখ্যা খুব কম, রোডঘাটও খুব ফাঁকা, আমাদের কোথাও জ্যামজট নাই, আমাদের যাত্রীও নেই। খুলেছে বেসরকারি অফিস এবং গার্মেন্টসগুলো। কারফিউ শিথিল হওয়ায় তাই সকাল সকাল কর্মস্থলের দিকে ছুটছে মানুষ। 4 দিন আমাদের অফিস বন্ধ ছিল, যার কারণে কাজ কম হয়েছে। জরুরি শিটমেন্টের কারণে কোম্পানি আমাদের খোলা রাখছে। আমরা সবাই এসেছি, আমাদের 8 ঘন্টা ওভারটাইম দিবে। এতদিন বন্ধ ছিল, কোম্পানির কাজের চাপ বেশি, তাই খোলা রাখছে। এদিকে ভিন্ন চিত্র রেল স্টেশনে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেল চলাচল। ফলে কমলাপুর রেল স্টেশনে এখন শুনশান নীরবতা। হাতে গোনা কয়েকজন যাত্রীকে দেখা গেল কাউন্টারের সামনে। আগাম বুকিং করা টিকিটের টাকা ফেরত নিতে এসেছেন তারা। ট্রেন যদি চলে তাহলে তো রিফান্ডের ব্যাপার আসছে না। ট্রেন কিভাবে চলবে সেটা তো বলতেও পারছে না যে অ্যাসুরেন্স ট্রেনটা ঠিক চলবে। 6টার দিকে আসছি, তো এখনও বসা, কিন্তু কাউন্টার খুলে নাই। তো এটার জন্য তো আমাদের ভোগান্তি হচ্ছে। একটা সমঝোতার মধ্যে এসে এবং খুব তাড়াতাড়ি যাতে সবকিছু সুস্থ হয়ে এবং সবাই যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। খেটে খাওয়া মানুষদের দাবি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হোক পরিস্থিতি, আগের রূপে ফিরুক নগরী। সিরিজ হামলায় অচল প্যারিসের রেল যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত রাজধানীর সাথে কয়েকটি শহরের যোগাযোগ স্থাপনাকারী সিগন্যাল বক্স। কোথাও কোথাও নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে রেলপথের বহু জায়গা। স্টেশনগুলোতে আটকা পড়েছেন কয়েক লাখ যাত্রী। প্রাথমিকভাবে অভিযোগের তীর ডানপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ও কট্টর পরিবেশবাদীদের দিকে। প্যারিস অলিম্পিক শুরুর আগেই রাজধানীতে এমন হামলা ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ফ্রান্সে সপ্তাহের কর্মব্যস্ত দিনে অফিসগামী মানুষের ভিড়, অপেক্ষা ট্রেনের। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরও ট্রেনের দেখা নেই। খবর এলো রেলপথে নাশকতার। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই প্যারিসের দ্রুতগতির ট্রেন নেটওয়ার্ক টিজিভির বিভিন্ন স্টেশনে সিরিজ হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে দেয় রাজধানীর সাথে অন্যান্য শহরের যোগাযোগ স্থাপনকারী একাধিক লাইনের সিগন্যাল বক্স। রেল লাইনের বিভিন্ন স্থানে ধরিয়ে দেয় আগুন। কোথাও কোথাও ঘটানো হয় বিস্ফোরণও। মুহূর্তেই অচল হয়ে পড়ে ফ্রান্সের রাজধানীর রেল যোগাযোগ ব্যবস্থা।
এ পরিস্থিতিতে শহরটিতে আটকা পড়েছেন অনেকে। প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনের দিনই এ হামলা ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতি আরও খারাপ হবে রয়েছে সেই আশঙ্কাও। আমার তো ভয় হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হবে। শুধু আজ না, আগামী 3 সপ্তাহে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ। অলিম্পিকের ভেন্যু নিরাপত্তা নিশ্চিতে আরও অনেক বেশি সতর্ক হতে হবে প্রশাসনকে। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক উৎসব শুরুর আগেই রাজধানীতে এমন হামলায় প্রশ্ন উঠছে ফ্রান্সের নিরাপত্তা নিয়ে। গাফিলতির অভিযোগ তুলছেন অনেকে। সংশ্লিষ্টদের সাফাই তোড়জোড়ে ছিল না বিন্দুমাত্র কমতি। অলিম্পিক গেমসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি নিয়েছিল ফ্রান্স। তারপরও রেল লাইনে এমন একটি হামলা হয়ে গেল। পুলিশ তদন্ত করছে এর পেছনে কে বা কারা জড়িত, তাদের সাথে অলিম্পিক ইভেন্টের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ধারণা অনুসারে হামলার পেছনে রয়েছে কট্টর ডানপন্থী কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কট্টরপন্থীরা। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা ঘটিয়েছে এই নাশকতা। কারা এর পেছনে রয়েছে তা এখনো অনিশ্চিত। তবে রেল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন গভীর রাতে তারা সন্দেহভাজন কিছু ব্যক্তিকে দেখেছে। তবে স্থানীয় পুলিশকে খবর দেওয়ার আগেই তারা পালিয়েছে। ফরাসি নাগরিকদের সবচেয়ে বেশি ব্যবহৃত এই গণপরিবহন বন্ধ থাকায় ব্যাহত 8 লাখের বেশি মানুষের যাত্রা। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে ফ্রান্সের সরকারি রেল কোম্পানি SNCF। বিবৃতিতে জানিয়েছে প্যারিসের সাথে দেশটির অন্যান্য শহরের যোগাযোগ সচল হতে কমপক্ষে 2 দিন সময় লাগবে। সংবাদে নিচ্ছে বিরতি, আর বিরতির পর থাকছে হোয়াইট হাউস জানিয়েছে জো বাইডেনের সাথে নেতানিয়াহুর বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা যুদ্ধবিরতি ইস্যু। এবং নেতানিয়াহুর সাথে বৈঠকে কমলা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিন নীতি পরিবর্তন করবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ TV1 নিউজে। অবিলম্বে গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই বিবৃতি দিল হোয়াইট হাউস। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন দুই নেতার আলোচনায় গাজায় যুদ্ধবিরতি ইস্যুটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তাছাড়া জিম্মি মুক্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতেও নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। রিপোর্টে রয়েছে বিস্তারিত। হোয়াইট হাউসে পৌঁছানোর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নানা বিষয়ে আলোচনা হলেও স্বভাবতই গুরুত্ব পায় চলমান গাজা সংকট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বৈঠকে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের তাগিদ দেন বাইডেন। পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়েও আলোচনা করেন দুই নেতা। ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরানের হুমকি এবং লেবাননের সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন নেতানিয়াহু। ক্যামেরার সামনে এসব প্রসঙ্গে কথা না বললেও স্পষ্ট করেন তেল আবিব ওয়াশিংটনের সুসম্পর্কের বিষয়টি। গেল 40 বছর ধরে আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রীদের দেখে আসছেন। গেল 5 দশকে ইসরায়েলে যত প্রধানমন্ত্রী এসেছে সবাইকে আপনি চেনেন। শুধু তাই নয়, বিগত 50 বছর ধরে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে ইসরায়েলকে। আমি আশা করি সামনের দিনগুলোতেও এই সমর্থন অব্যাহত থাকবে। 12 বছর বয়স থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রীদের সাথে আমার পরিচয়। আপনার এই উপস্থিতির জন্য ধন্যবাদ। আশা করি দুই দেশের সম্পর্ককে আমরা আরও এগিয়ে নেব। পরে দুই নেতার আলোচনার বিষয় জানাতে ব্রিফ করে হোয়াইট হাউস। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আশাবাদ জানান নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। বলেন জিম্মিদের মুক্তি নিশ্চিতে তেল আবিবকে চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। জিম্মিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন। তাদের মুক্তিতেই আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। এ কারণেই যুদ্ধবিরতির ইস্যুটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সমঝোতায় আসতে গেলে কিছুটা ছাড় দিতেই হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির জন্য জোর দিয়েছেন প্রেসিডেন্ট। খুব শিগগিরই সেটি বাস্তবায়ন হবে বলে আশা করছি।
এর আগে রাফাতে স্থল অভিযান এবং গাজায় মানবাধিকার ইস্যুতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে সম্পর্কে শীতলতা দেখা দেয় দুই দেশের মধ্যে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক হয়। বৈঠকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জানান তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নীতি পরিবর্তন করবেন। নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন তেল আবিবের আত্মরক্ষার অধিকার থাকলেও গাজা ইস্যুতে সোচ্চার ওয়াশিংটন। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে হয় আলোচনা। এ সময় গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরীহ বেসামরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন এই রাজনীতিক। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু গাজার মানবিক সংকট আর নিরীহ বেসামরিকদের প্রাণহানির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি নেতানিয়াহুর কাছে। এ বিষয়ে তার কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের ব্যাপারে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। জানান অন্যান্য রাষ্ট্রপ্রধানের মতো নিশ্চুপ থাকবেন না, বরং গাজা ইস্যুতে ভাঙবেন নীরবতা। গাজায় যা হচ্ছে তা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র। আমি চুপ থাকবো না। প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই, তার জন্যই যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। জানান বৈঠকে যুদ্ধবিরতি কার্যকরের উপর জোর দিয়েছেন তিনি। উপত্যকার সংকট মোকাবেলায় নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বানও জানিয়েছেন। বলেন একমাত্র দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই পারে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসন করতে। দুই রাষ্ট্রের উদ্যোগই এই সমস্যার একমাত্র সমাধান, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, আবার ফিলিস্তিনিদের স্বাধীনতাও নিশ্চিত করবে, যেটা তাদের প্রাপ্য। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতার দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস। জনমত জরিপে পেছনে ফেলেছেন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকেও। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পরিবর্তন আসতে পারে মধ্যপ্রাচ্যের নীতিতে, সেই বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। বাংলাদেশে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে কয়েকশো শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিবৃতি পাঠ এবং নানা প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর মুজিবুর রহমান মুজিব। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ইতালি বলোনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক মানববন্ধন হয়েছে। আমাদের ইতালি বলোনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দার জানান, বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আত্মীয়স্বজনদের খবর না পাওয়া, হতাশা এবং কোটা আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে আন্দোলনকারী ও তাদের সহযোগিতাকারীদের গ্রেফতার ও নির্যাতন করার তীব্র নিন্দা জানান প্রবাসীরা। হাজারের বেশি প্রবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন। অনেক ইতালীয় নাগরিককেও সমাবেশে যোগ দিতে দেখা যায়। শিক্ষার্থী হত্যার দায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবি করেন প্রবাসীরা। এদিকে ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামাতের নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করেছে ইতালি আওয়ামী লীগ। রাজধানী রোমের পিয়াচ্চা ভেনিসিয়ায় রোম প্রশাসনের অনুমতি নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন, নজরুল ইসলাম মাঝি, ইকবাল বাবু সহ দলের অন্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাস থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের তালিকা করার আহ্বান জানান। সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার পর ডিবি পুলিশ জানিয়েছে 3 জন তাদের হেফাজতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর
প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেননি। এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং প্যারিস অলিম্পিক শুরুর আগে সিরিজ হামলায় অচল প্যারিসের রেল যোগাযোগ ব্যবস্থা। নাশকতাকারীদের আগুনে পড়েছে রেলপথের বহু জায়গা। স্টেশনগুলোতে আটকা পড়েছেন কয়েক লাখ যাত্রী। এই ছিল আমাদের আজকের সংবাদ। সকালে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি টিভি ওয়ান নিউজ। আল্লাহ হাফেজ।